দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংস্কার ও বিচারের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট সময় বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 1 মাসের মধ্যেই গুম বিষয়ক আইন করা হবে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনাকে দিয়ে শুরু করি। সংস্কার ও বিচারের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট সময়। আজকে লন্ডন থেকে ফিরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, আপনার কাছেও কি তাই মনে হয় কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক ফয়েজ আলমকে অনেক শুভেচ্ছা। দেখুন, বিচার এবং সংস্কারের জন্য অগ্রগতির জন্য সময়ের যেই টাইমের যে ব্যাপারটা, এটার কোনো নির্দিষ্ট সময় দিয়ে তো আপনি আবদ্ধ করতে পারবেন না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বিচারিক প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া অংশ। সংস্কার কমিশনগুলোর অনেক রিপোর্টগুলো জমা পড়েছে, এটা আমাদের জন্য ভীষণ ভালো খবর। কিন্তু এই কমিশনে এর পরবর্তী কোনো কাজ করার এখতিয়ার এই গভর্নমেন্টের আছে কিনা, তারা হাত দিবেন কিনা, হাত দিলে শেষ করতে পারবেন কিনা, এই প্রতিটা জিনিস একটা একটার সাথে কানেক্টেড। এখন ঘটনা হচ্ছে, যদি এমন হয় যে আপনার বিশেষ করে দুটো কমিশনের কাজ তো আপনার হাতে নিতেই হবে, সেটি হচ্ছে একটা হচ্ছে আপনার নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যদি আপনি হাতই না দেন, তাহলে আপনি নির্বাচন প্রক্রিয়া কীভাবে করবেন? তো পসিবল না। সো এটার অগ্রগতি নিশ্চিত করা খুব জরুরি। আরেকটা কমিশন যেটা আমাদের ডিমান্ডের অংশ, সেটা কমিশন না বলি, এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া। যে আপনি বিচারিক প্রক্রিয়া বা সংবিধান কমিশন এক্ষেত্রে কি করবে, যদিও জানি না কোনো এক অদ্ভুত কারণে হঠাৎ করে সংবিধানের আলাপটা একটু নিয়মান। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আমির খসরু মাহমুদ উনি যেহেতু এটা বলেছেন, এটা উনার কাছে উনার জন্য পলিটিক্যাল রেটরিক। ওনার এটা বলা ছাড়া কোনো খুব একটা উপায় নেই। তো উনি এটা বলবেন, আমরা যেটা বুঝি যে উনি এটা বলবেন, জামাত ইসলাম বলবেন যে না এটা সম্ভব না, এনসিপিও বলবেন আমরা হতাশ হয়েছি। যেহেতু লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের একটি বিষয়ে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা, সেখানে বলেছেন যে সংস্কার এবং বিচারের প্রক্রিয়া অগ্রগতি আগানো যায় আর কি, সেই নির্বাচনকে সামনে রেখে এই কথাটি তিনি বলেছেন। এখন যদির কথা তো নদীতে ফেলাই ভালো, মানে যদির সাথে তো একটা নদীর সম্পর্ক আছে। এখন এই যদিটা এটা নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে এই একটা লাইনকে নিয়ে। কিন্তু যেটা সম্ভব, অফকোর্স যেটা সম্ভব, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে দেখেন, এখানে একটু ব্যাপার হয় কি, আপনি 10 মাসে কেন সম্ভব হয় নাই, এটা যদি একটু আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হতো যে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবটা হবে কিনা। এখন 10 মাসের কন্ডিশন যদি এটা হয় যে আপনার আইন শৃঙ্খলা, দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আপনি তো এটা বলেছেন, আমি মনে করি নাগরিক হিসেবে আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত না করতে পারেন, থানায় থানায় আপনার ভোট কেন্দ্রে ভোট বাক্স পৌঁছানো নিশ্চিত না করতে পারেন, তার নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, হাতাহাতি এগুলো নিশ্চিত না করতে পারেন, তাহলে কি আসলে ফেব্রুয়ারি কেন? তাহলে তো জুনেও সম্ভব না। ফেব্রুয়ারির কথা বাদ, তাহলে জুনেও সম্ভব না। তা এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এই জন্য আপনাকে বলেছি, এটা একটা পলিটিক্যাল রেটরিক। এই যে আমির খসরু মাহমুদ যদি এটা বলতো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব, আমরা বেশি খুশি হতাম। বুঝছেন, এখানে ঘটনা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, এটা হওয়ার পরে, এই বৈঠকটা হওয়ার পরে জামাত ইসলামের কথা হচ্ছে, তারাও বলছে যে এটা সম্ভব না, এনসিপি বলছে হতাশ, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। আই এম সরি, আমি বারবারও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, জনগণের প্রত্যাশার মূল ব্যাপারটা হচ্ছে আপনি জনগণের নিরাপত্তা দেন। জনগণের প্রত্যাশার মূল ব্যাপারটা হচ্ছে জনগণের চলাচলকে নিশ্চিত করেন। জনগণের প্রত্যাশা কি এটা যে আমি রাস্তা থেকে বের হব, কালকে আমি গুম হয়ে যাব, খুন হয়ে যাব, রাস্তা থেকে আমাকে নিয়ে যাবে, অমুকে আমার চাঁদা তুলবে, তমুকে আমাকেই করবে? এটা তো জনগণের প্রত্যাশা না। ভোটের দাবিও তো আছে। ভোটের দাবিটা পরে, মানে আপনি আগে বলেন, আপনি কি আগে বেঁচে থাকতে চান, নাকি আগে কিভাবে কোন গাড়িতে চলবেন সেটা নির্ধারণ করতে? নিশ্চয়ই বেঁচে থাকতে চান। তাহলে সেটা যদি হয়, সেইটা নিশ্চিত না করে আপনি আমাকে এটা বলেন, নির্বাচন কিভাবে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না করে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? সেটা তো সরকার নিশ্চিত করবে। এখন
এখন এটাই প্রশ্ন, সরকার কি কোথাও বলেছে এই বিষয়ে? আইন শৃঙ্খলা বাহিনীর যে যৌথ বিবৃতিটি আপনার আমার সামনে ঘুরেছে, কোথাও কি বলা আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিরাপত্তায় নিয়ে আসার প্রেক্ষিতে আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন করব? তারা এটা বলেছে যে সংস্কার এবং বিচারের গতি যদি আবারও সম্ভব হয়, এই যে পয়েন্টটা সংস্কার বিচার, সংস্কার বিচার তো একটা পয়েন্ট রে ভাই, আমি এটাই বলছি। এই যে সংস্কার বিচার, ওমা আপনার বিএনপি সংস্কার বিচার, এনসিপি সংস্কার বিচার, জামাত ইসলাম জানি না সংস্কার বিচার, আরো অনেক কিছু। কিন্তু ঘটনা হচ্ছে আমি নাগরিক, আমার জন্য তো সংস্কার বিচারের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। তার আগে আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভোটটা আমি দিতে পারবো কিনা, আমি ওই আমার ভোট বাক্স রাতে হয়ে যাবে কিনা, আমি ভোট দিয়ে বাসায় এসে মাইর খাবো কিনা। এইটা যদি আমি নাটক করি, সংস্কার আর বিচার এটার উপরে ভিত্তি করে কি আমি ভোট কেন্দ্রে, আপনি করলেন সংস্কার, আপনি করলেন বিচার, এবং তারপরে আমি ভোট দিতে ভয় পেলাম। সেটা সরকার উত্তর দিবে তাদের প্রস্তুতি কেমন, আমি একটু তার কাছেও যেতে চাই। জনাব ফয়েজ আহমদ, মানে এই যে লন্ডন বৈঠক, সেখানে আসলে সংস্কার এবং বিচার অগ্রগতি হলেই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন সম্ভব, এবং যেটি জনাব ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা বললেন যে মানুষের নিরাপত্তা দিতে পারবেন কিনা, ভোট বাক্সের নিরাপত্তা দিতে পারবেন কিনা, সেই প্রস্তুতি আসলে সেটি কতটা পারবেন বা সেই প্রস্তুতির দিকে কতটা এগোচ্ছেন আসলে? জি, আপনাকে ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রহমানকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন দর্শক তাদের শুভেচ্ছা। দেখুন, সংস্কার এবং বিচার আপা যখন বলছিলেন তখন বারবার একাধিক পলিটিক্যাল পার্টির রেফারেন্স হিসেবে আসছিল ওনার বক্তব্যে। কেন আসছিল এই কারণে, আমাদের এখানে আমরা অনেক দিন আগে থেকেই আমরা বলছি যে মুদ্রা কথায় বা মোটা লাইনে আমরা সংস্কার বিচার এই সমস্ত প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের ওই অর্থে কোনো বিরোধিতা দেখিনি। আমি যেটা বলছি যে কারো কাছে হয়তো বিচার, সংস্কার এবং নির্বাচন এই ফরম্যাটে শুনতে ভালো লাগে কোনো কোনো পার্টির কাছে, কোনো পার্টির কাছে সংস্কার বিচার নির্বাচন এভাবে শুনতে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে যে নির্বাচন সংস্কার বিচার এভাবে শুনতে। এই তো তফাৎ মূলত। এইটা একটা মানে আমাদের পলিটিক্সে বড় ইস্যু হয়ে সামনে এসেছে। আমাদের যারা এই জুলাইয়ের যুদ্ধে রাজপথে একসঙ্গে ছিলেন তারা একে অপরকে এই জায়গায় ব্লেম করতে শুরু করলেন, অমুক পার্টি সংস্কার চায় না, অমুক পার্টি সংস্কার এবং বিচারের নাম দিয়ে নির্বাচন চায় না। এই তো বাস্তবতা। সো এই বাস্তবতায় যখন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়, সেই বৈঠকের পরে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স, সেখানে খুব স্বাভাবিক কারণেই যে নাগরিকদের বা রাজনৈতিক দলগুলির যে প্রত্যাশা বা পাবলিক ফোরামে যে আলোচনাটা খুব বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছিল সংস্কার এবং বিচার, সেই বিষয়টাকে স্পষ্ট করা হয়েছে। সেই জায়গায় আপনি দেখুন, কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি কেউই কি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এর বিরোধিতা করছি না। কেউ কি এটা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাত দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে কিনা কেউ, বা কেউ কি বলছে কিনা যে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন তারপর নির্বাচন। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি ইটসেলফ এটা তো আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতেই হবে যেই জায়গায় নিয়ে গেলে পরে একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, একজন প্রার্থী নির্বাচনে প্রার্থী হয়ে তার প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় প্রচার প্রচারণা নির্বিঘ্নে করতে পারবেন, নাগরিকরা তাদের নিজ নিজ মনে নিজ নিজ পরিবারে নিজ নিজ ঘরে স্বস্তি বোধ করবেন। এই জায়গায় তো কারো কোনো দ্বিমত নাই। কিন্তু ভোটের আগে এই নিশ্চয়তাটা আপনারা নিশ্চিত করতে পারবেন কিনা, যেটি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা বলছেন, খুবই ভ্যালিড এবং খুব ইম্পর্টেন্ট। আপনি যদি 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে দেখেন, তার সঙ্গে যদি আজকে এসে মূল্যায়ন করেন, আপনি যদি সূচকের দিক থেকে দেখেন, তাহলে আমাদের নেতিবাচক ঘটনার তো অবনতি অনেক হয়েছে না, আমাদের নেতিবাচক ঘটনা তো ব্যাপক মাত্রায় কমেছে। মূল কথা হচ্ছে যে ধরুন এই বিষয়গুলিকে উপেক্ষা করে বা এই বিষয়গুলিকে বাদ দিয়ে বলার কোনো সুযোগ নেই যে এই সরকার দায়িত্ব গ্রহণের সময় যে বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করেছিল, এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও কয়েক সপ্তাহ পুলিশ ছিল না। সো এই পুলিশকে ফেরানো, শুধু পুলিশ থানায় এসে বসে থাকলো তাই না, ফাংশনাল করা, ফোর্স হিসেবে সেটা ফাংশনাল হওয়া, তার কনফিডেন্সের জায়গা ঠিক রাখা, আবার একই সঙ্গে এই বাহিনীগুলির মধ্য থেকে যারা সরাসরি গণহত্যার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে তাকে বিচারের আওতায় নিয়ে আসা, এটা একটা ডিলেমা। কিন্তু আপনি এই বাংলাদেশের ইতিহাসে তো এবারই প্রথমবার ঘটনা ঘটেছে এরকম যে থানা থেকে থানার ওসি অ্যারেস্ট হয়েছেন, এটা ভাবা যায়?
সো থানা থেকে থানার ওসি যখন অ্যারেস্ট হয়, সেই থানার এসআই বলেন, কনস্টেবল বলেন, তাদের এক ধরনের মনোবলে কিন্তু ঘাটতি আসতেই পারে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে ব্যালেন্স করা, ওই এসআইকে নিশ্চিত করা যে তুমি যেহেতু কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয়, তুমি তোমার স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করো, সেক্ষেত্রে সরকার তোমার সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার যেই সহকর্মী অপরাধের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে, তাকে স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি এই যে ব্যালেন্সটা করা, এই ব্যালেন্স করেই আমাদের কিন্তু বিচার বলেন, সংস্কার বলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বলেন, সবগুলিকে এগিয়ে নিতে হবে। তো সরকার আশাবাদী যে টাইমলাইনের কথা বলছে, যে সেই টাইমলাইনের মধ্যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কনফিডেন্স তৈরি করা এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে স্বাভাবিক রাখার চেষ্টা করা। আপনি যদি নির্বাচনের সময় কিছু আইন শৃঙ্খলার প্যারামিটারে বেশ কিছু পরিবর্তন নানান সময় লক্ষণীয় হয়ে ওঠে। আপনি যদি খেয়াল করেন দেখবেন, যখন ফুটবল বিশ্বকাপ চলে সে সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অতীতের যে কোনো সময় থেকে ভালো থাকে, চুরি ডাকাতি কম, এটা স্ট্যাটিস্টিক্স। এর কারণ হচ্ছে সেই সময় প্রচুর মানুষ জেগে ফুটবল দেখে, খেলা দেখে, এটা নিয়ে মেতে থাকে মানুষ। সো আপনি নির্বাচনের সময় যখন দেখবেন, নির্বাচনের সময় অপরাধের যেগুলি ঘটনা ঘটে সেগুলি হচ্ছে ভায়োলেন্স, ক্ল্যাশ হয়, অন্যান্য অপরাধের মাত্রা সে সময় কমে আসে, মানে মানুষ প্রচুরভাবে অ্যাক্টিভ থাকে। সুতরাং আমাকে নির্বাচনের সময় আমি যতটা না ফোকাস করব আইন শৃঙ্খলা বাহিনী কতটা ঠিক হয়েছে, তার চেয়েও বেশি আমাকে খেয়াল করতে হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপর প্রার্থীর কাছে যে ক্ষমতার দিক থেকে, যে আধিপত্যের দিক থেকে বেশি প্রভাবশালী, তার হাতে অন্যরা যারা, মানে আমি যদি বলি সংখ্যালঘু, ওই সময় তারা নিরাপদ কিনা। সুতরাং রাজনৈতিক দলগুলি যদি তাদের দায়িত্বশীল আচরণটা করতে পারে সঠিকভাবে, রাজনৈতিক দলগুলি যদি, বড় দলগুলি যদি ছোট দলগুলির প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেরাই ভূমিকা রাখতে পারে, যে আমি কোনো ধরনের সংঘাত সহিংসতায় যাব না, আমি ভোটারকে কোনো ভয়ভীতি প্রদর্শন করব না, আমি নির্বাচনের সকল আচরণবিধি মেনে চলব, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা খুবই সহজ কাজ। সুতরাং এই সহজ কাজটা আমাদেরকে এই সময়ে এসে এই কারণেই করতে হবে, সকল রাজনৈতিক দল মত পক্ষকে এই কারণে এই জায়গায় সরকারকে সহযোগিতা করতে হবে, কারণ একটা আমরা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে পরবর্তী সরকারটা গঠন হোক, সেটা চাই। ধন্যবাদ। আমি একটু আরেকটি প্রশ্ন যেতে চাই, যে আপনারা নিজেরা লন্ডন বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলেছেন যে সংস্কার এবং বিচারের অগ্রগতি হলেই ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী জাতীয় নির্বাচন সম্ভব। আজকে আমির খসরু মাহমুদ বলেছেন যে সংস্কার বিচারের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট সময়। জি, আপনি কি তাই মনে করেন কিনা, বা সেই পথ আসলে কথা? দেখুন, অগ্রগতি জিনিস টার্মটা তো একটা ভেগ টার্ম, যেটা আপনারাও বলছেন। আগামীকালকেও কিন্তু অগ্রগতি হবে। এখন আমরা আশানুরূপ অগ্রগতির কথা বলছি। আশানুরূপ কি, যে বিচার কবে শেষ হবে এটা যদি সরকার টাইম বেঁধে দেয়, এটা অবিচার হবে, সেটা হওয়া উচিত নয়। বিচারকে বিচারের গতিতে, আমাদের কাছে প্রচুর পলিটিক্যাল ডিমান্ড ছিল না যে আপনি বিচারের জন্য রোড ম্যাপ দেন। সরকার বারবারই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে যখন বসেছে তখন বলেছে যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নির্বাচনের জন্য আপনি রোডম্যাপ চাইতে পারেন, যে এক ধরনের রোডম্যাপ মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার দায়িত্ব গ্রহণের 4 মাস পর থেকে দিয়ে এসেছে। পার্টিগুলি হয়তো আরো কনক্রিট জিনিস চায়, কবে নাগাদ ভোট, কোন মাসে ভোট হবে, এই ধরনের, সেটাও এখন এসেছে। কিন্তু আপনি যদি বলেন যে বিচারের জন্য আমাদেরকে একটা রোডম্যাপ দেন, এটা পসিবল না। আপনি যদি বলেন সংস্কারের রোডম্যাপ দেন, সেটা পসিবল, সেটা নিয়ে কাজ হচ্ছে। ধরুন আগামী মাসের মাঝামাঝি হয়তো যখন জুলাই সনদটা হয়ে যাবে, সে সময় এক ধরনের রোডম্যাপ চলে আসবে পরিষ্কার, কোনটা আমরা কতটুকু এই সরকার বাস্তবায়ন করবে, কতটুকু অধ্যাদেশ দিয়ে হবে, কতটুকু পরবর্তী সংসদ করবে, কতটুকু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, এই জায়গাগুলি হয়তো পরিষ্কারভাবে আপনি একটা টাইম ফ্রেমের মধ্যে মূল্যায়নের জায়গা পাবেন। কিন্তু বিচার কবে শেষ হবে এটা তো বলার মধ্যে দিয়ে আদালতের কাজের উপর হস্তক্ষেপ, সেটা আমরা অগ্রগতির কথা বলছি। অগ্রগতি হচ্ছে কি, কিছু মামলাকে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে কিছু মামলার কার্যক্রম যে গতিতে এগোচ্ছে, ধারণা করা যাচ্ছে যে সত্যিকার অর্থেই সেটা ফেব্রুয়ারির মধ্যেই বা ঈদের আগেই, রমজানের আগেই একটা সুরাহার দিকে হয়তো আদালত যেতে পারবে, কারণ সেগুলি চার্জ ফ্রেম হওয়া, শুনানি শেষ দিকে যাওয়া, এই জায়গাগুলি তো প্রক্রিয়াগতভাবে বেশ ভালো গতিতে এগোচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে এই জায়গায় সরকার ফ্যাসিলিটেট করা, যে যা প্রয়োজন আদালতের দিক থেকে, যত ধরনের সহযোগিতা প্রয়োজন, ট্রাইব্যুনাল বাড়ানোর কথা ট্রাইব্যুনাল বাড়ানো হয়েছে, লয়ার বাড়ানো দরকার লয়ার বাড়ানো, যে ফ্যাসিলিটিসগুলি আদালতের দিক থেকে সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে চাওয়া হবে, সেগুলি দেওয়ার জন্য সরকার প্রস্তুত। ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকবেন।
দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর স্নিগ্ধা রাজন আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে কি দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরল? নির্বাচন নিয়ে একটি আভাস একটু এগিয়ে এসেছে, সরকারের নমনীয় ভাব সবকিছু মিলে। আচ্ছা, এটা খুব মানে ট্রেন্ডি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে স্থিতিশীলতা আসার আগে এটা একটা ইতিবাচক বৈঠক, মানে নাগরিক হিসেবে এই বিষয়টা দেশ ও জাতির রাষ্ট্রের যে মানুষ আছে তাদের জন্য একটা আশার সঞ্চার ঘটিয়েছে। অর্থাৎ আমি এখানে সম্পূর্ণ কিন্তু আমি জনগণের সাইড অফ ভিউটা বলছি, যে সেখান থেকে মনে হয় যে যেটা একটা, যেহেতু আমাদের চোখের সামনে যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে প্রধান উপদেষ্টা জাপান সফরে উনি যখন গিয়েছিলেন, উনি তখন স্পষ্ট করে উনারই বক্তব্য কোড অ্যান্ড কোড উনি বলেছিলেন একটি দল, সেই একটি দল বলার প্রেক্ষিতে সবারই মনে হচ্ছে এটা বিএনপির সাথে ইন্ডিকেটিভ ছিল, একটা দূরত্ব ছিল। সেই জায়গাটা থেকে যখন তারেক রহমানের সাথে বৈঠকটা হয়েছে, জনগণ মনে করছে যে এই দূরত্বটা আসলে আর নেই। তো এটা আপনার এক ধরনের জনমনে আকাঙ্ক্ষা তৈরি করেছে যে ইয়েস, তাহলে এই দূরত্বটা যেহেতু খুঁজে গেছে সেহেতু ইলেকশনটা সময় মতো হবে। এবং মানুষ একটা বহুদিন তো মানুষ আসলে ভোটও দেয় না, এটা তো সত্য, মানে ভোট যে প্রক্রিয়ায় দেওয়ার কথা সেই প্রক্রিয়ায় ভোটও দেয় না। ভোট নিয়ে তো একটি ধোঁয়াশা ছিল, একটা ধোঁয়াশাও ছিল যে আসলে ইলেকশনটা হবে কি হবে না, এপ্রিলে যখন ঘোষণাটা দিয়েছেন। কারণ দেখেন আমাদের কাছে ঠিক পরিষ্কার হয়নি, কারণ ঈদের আগের দিন যখন প্রধান উপদেষ্টা হঠাৎ করে এপ্রিল বলে বসেছেন তখন কিন্তু আসলে আমাদের কাছে ব্যাপারটা, কারণ আমরা জনগণও বুঝি না যে ওই দিন উনি ডেটটা ঘোষণা করবেন। তো উনি ওই দিন ডেটটা কেন ঘোষণা করলেন, আবার যদি ঘোষণাই করলেন সেক্ষেত্রে আবার পেছালেন কেন, আবার ওইদিকে বিএনপির ব্যাপারটাও আমাদের কাছে পরিষ্কার না, এই জন্য যে বিএনপিও যে যখন ছিল, দেখেন আমি একটা কথা বলি, নির্বাচন ডিসেম্বরে, নির্বাচন ফেব্রুয়ারিতে, নির্বাচন এপ্রিলে। আচ্ছা, ডিসেম্বর থেকে এপ্রিলের দূরত্ব তো খুব একটা বেশি না, আপনি যদি হিসাব করেন 4 মাসের দূরত্ব। এই 4 মাসের মধ্যে আসলে কার কাছে যে কোন ম্যাজিকের ব্যাপারটা ছিল, ম্যাজিক ল্যাম্পটা ছিল, সেটা আমরা ধরতে পারিনি। তো এই ব্যাপারটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আলাপ আছে, আপনি যেটা জানেন। তবে জনগণ ভোট চায়, এটা একটা সত্যি কথা। দুটা জিনিস একটুখানি একটা কথা বলবো, যেমন মনে করেন যে এই যে ফয়েজ যে বললো যে সংস্কার বিচার হতে পারে, আপনি যখন তাকে প্রশ্নটা করলেন যে উনি মনে করছেন এটা হতে পারে। এখন একটা প্রশ্ন আছে এখানে, যে শব্দটা আছে অগ্রগতি, অগ্রগতিটা নির্ধারণ করবে কে? মানে কতটুকু বিচারিক প্রক্রিয়ায় গেলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই পর্যন্ত অগ্রগতি ঠিক আছে, এটা নির্ধারক কে হবে? প্রশ্ন নাম্বার 1। আর ধরেন আমি খুবই পজিটিভলি একটা কথা ভাবলাম যে বিচারের একদম রায় হয়ে গেল, ধরেন রায় হয়ে গেল। আচ্ছা, বিচারের রায় হয়ে গেল তো আপনার তখন ওই যে আমাদের যে দলকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ, যদি রায় ঘোষণা করা হয় সরকারের অধ্যাদেশ অনুযায়ী বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তাই তো? তাহলে যদি রায় দিয়ে দেন তখন সে বসে থাকবে কেন? মানে প্রশ্ন, এটা প্রশ্ন, আমি বলছি না যে সে করতে পারবে না এরকম, এটা আমার কোশ্চেন। তাহলে এই কোশ্চেনগুলো, কারণ কি রাজনৈতিক দলগুলো নানাভাবে কিন্তু তার ন্যারেটিভ তৈরি করে, ঠিক আছে? এখন আপনি যে বলছেন যে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক, আচ্ছা যৌথ বিবৃতি দিয়েছেন, জনগণের মধ্যে প্রশ্ন আসতেই পারে তারেক রহমান যৌথ বিবৃতি দিচ্ছেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, উনি দেশে কবে আসবেন? অথবা উনি দেশে কেন আসেন না? যে প্রশ্নকে খারিজ করে দেওয়া হয়েছে জননিরাপত্তার নামে, তার মানে কি? মানে আমরা কি, মানে এটা আমাদের তো জানার একটা রাইট আছে যে এত বড় একটা দলের নেতা উনি এত কিছু নিয়ে আলাপ করলেন, উনি কবে দেশে ফিরবেন এই বিষয়ে কোনো কিছু বললেন না কেন? এটা একটা প্রশ্ন। আর যদি নাই বলেন তাহলে এখানে যদি আমরা ভেবে নেই, পত্রিকা মারফত আমরা যেসব শুনতে পেয়েছি যে তারেক জিয়াকে মারার চেষ্টা হচ্ছে, একদমই পত্রিকার রেফারেন্স, আর কিছু না, আমি আর কিছু জানতেও চাই না, কারণ আমি তো এটা পড়েই জানবো। তাহলে এত বড় লিডারের যদি জানমালের নিরাপত্তা না থাকে, যেই প্রশ্নটা আমি বারবার করছি, তাহলে আমি আসলে খুবই কনফিউজ যে এই যে বৈঠক, এই সকল কিছু, এটার কি হবে? আরেকটা কথা বলি, দেখেন ইলেকশনের ব্যাপারে যখনই ইলেকশনের এই বিষয়টা এসেছে একটা কথা বলতেই হবে, যেই গভর্নমেন্ট এখানে ছিল আমরা জানি যে নানা জায়গাতে কিন্তু তাদের একটা ইচ্ছা আছে সক্রিয়, টু ক্রিয়েট এ সিন, মানে আপনার একটা সহিংসতা, হ্যাঁ, একটা পরিস্থিতি তৈরি করা। আমি এই জন্য বারবার বলছি,
আপনি ওই পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? মনে করেন উনি বললেন রাজনৈতিক সহিংসতা, তো ওখানে আপনি বুঝছেন যে পার্টি করছে, কিন্তু এই যে প্লট, এটাকে আপনি হ্যান্ডেল করবেন কোত্থেকে? যেখানে আই এম সরি টু সে, ভেরি ভেরি সরি টু সে, যেখানে যেই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সুন্দর মেয়েদের পোশাক সুন্দর, যেসব মেয়েদের তারা নাকি মাদকদ্রব্য গ্রহণ করে। উনি ওনার বক্তব্য এটা, আই এম ভেরি সরি, ফিলিং সো শেম টু সে দ্যাট। এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার কোড, স্বরাষ্ট্র উপদেষ্টার কোড। উনি বলছেন যে যে সকল মেয়েদের পোশাক সুন্দর তারা মাদক ব্যবহার করেন। এই ধরনের দায়িত্বশীল, এখানে আমি মাঝখানে জাস্ট একটু কারেকশন দিয়ে নিই। স্বরাষ্ট্র উপদেষ্টা মাদকের অনুষ্ঠানে যেটা বলেছেন যে মাদকের সঙ্গে যে মানে এই যেই মেয়েদেরকে মাদক সহ ধরা হয়েছে তাদের অনেকে ড্রেস আপ দেখে তাদেরকে ভালো ফ্যামিলির এরকম একটা ইঙ্গিত করছেন আর কি, যে মানে আপনি যে হয় না যে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপার মাদকের সঙ্গে ইনভলভ, কিন্তু হয়তো ওনার বলা বা উপস্থাপন এই কারণে অন্যভাবে এটা উপস্থাপিত হয়েছে। এটা কিন্তু আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একটা ভালো ফ্যামিলি থেকে এসেও লোকজন মেয়েরা মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। এটা উনি পোশাক বলে মনে হয় কোডটা এটাই বলেছেন, এবং সেটা পার্টিকুলারলি মেয়েদেরই বলেছেন। হ্যাঁ, আমি বলছি না ছেলেদের না, ওটা মেয়েদের পার্টিকুলার বিষয়ে বলেছেন। সুতরাং ওইটাকে দিয়ে তার আপনি সবকিছুকে মূল্যায়ন করতে পারবেন না। শুধু এটা না, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম কতগুলো কোড আমি আপনাকে বলতে পারি, যে কোড নিয়ে আপনি আসলে মানে কি বলবো সেটা আপনি কিভাবে ডিফেন্ড করবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। স্বরাষ্ট্র উপদেষ্টার একটা দুটো না তো, কন্টিনিউয়াস। আর আপনাকে তো মানতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, এবং সেখানে আপনার খুবই গুরুত্বপূর্ণভাবে, এবং তিনি এককভাবে এই মন্ত্রণালয় দেখেন না, আরো 3টি মন্ত্রণালয় দেখেন মনে হয়, এখন 2টি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইরকম একটা জায়গা থেকে আমার প্রশ্নটা আবারও করছি আমি, যেখান থেকে আপনি বলেছেন আপনি তারেক জিয়া এবং প্রধান উপদেষ্টার বৈঠকটা ভীষণভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, জনমনে স্বস্তি এনেছে, জনগণ ভোট দিতে চায়, এগুলো খুবই সত্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য, আপনি যখন যৌথ বিবৃতি দেন, যৌথ বিবৃতি কেন দেন সেটা নিয়ে কথা ওঠে, তার চেয়েও বড় কথা ওঠে এত বড় দলের নেতাই যদি দেশে না ফিরে আসেন, তার সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে জনগণ হিসাবে ওটাও প্রশ্ন ওঠে। যৌথ বিবৃতি দেয়াটা কি দোষের? কার সাথে কার যৌথ বিবৃতি? প্রশ্নটা এখানে, কার সাথে কার যৌথ বিবৃতি? যৌথ বিবৃতি কার সাথে কার হয়? কোশ্চেন নাম্বার 2। মানে আপনি যখন একটা দেশের দেখবেন, যৌথ বিবৃতি হয় দুটো, এক দেশ আর এক দেশের সাথে। যৌথ বিবৃতি একটা দল আর একটা দলের সাথে। আচ্ছা বলেন আপনি যৌথ বিবৃতি কিভাবে একটা গভর্নমেন্ট এবং একটি দলের সাথে? রিসেন্ট পাস্ট হিস্ট্রি মালয়েশিয়ায় দেখেন, শুধু মালয়েশিয়ায় দেখেন, অপোজিশন পার্টির সঙ্গে সরকারের নানান মিটিং এর যৌথ বিবৃতি আছে। যৌথ বিবৃতির বিষয়টা কি? আপনি এই যৌথ বিবৃতি এটা কোনো জাতীয় সনদ নয়। যৌথ বিবৃতি আমাদের একটা বিটার এক্সপেরিয়েন্সের কথা আমরা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতিপূর্বে প্রধান উপদেষ্টা নানান মিটিংয়ের পর দেখা গেছে মিটিংয়ে যে ধরনের আলোচনা হয়েছে, পরবর্তী পলিটিশিয়ানরা যখন বক্তব্য দিয়েছেন সেটা ভিতরের আলোচনা আর বাহিরের আলোচনা এক না। এজন্য সরকার মনে করেছে যে ঠিক আছে, যদি আমরা এই বিষয়গুলিতে সম্মত থাকি তাহলে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স, আমরা যে স্টেটমেন্টটা দিব সেটা জয়েন্টলি দেই, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং ওই কনফিউশন এড়ানোর জন্য, এবং যে প্র্যাকটিসের কথা বলছেন সেটাও কোনো অবাস্তব বা দুনিয়াতে প্রথম কোনো ঘটনা নয়, এটা এক্সিস্ট করে। রেয়ার বলে তো ধরেন আপনি তো আমাদের এখন যে সরকারের সিস্টেম এটাই তো রেয়ার। এটাই রেয়ার। হ্যাঁ সেটা এই যে দেখেন আপনি এক্সপ্লেইন রেয়ার, গণঅভ্যুত্থান রেয়ার, গণঅভ্যুত্থান ডেফিনেটলি আপরাইজিং রেয়ার। মানে যেভাবে হয় বলছেন প্রতিদিন চা খাওয়ার সময় আমরা একটা আপরাইজিং এর খবর পাই না, অফ কোর্স না। হ্যাঁ রেয়ার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিবৃতি নিয়ে আপনি যে বলেছেন, ফয়েজও যে বললেন, যে ফয়েজ এই বিবৃতি ইটসেলফ, আমার দুটা সিম্পল প্রশ্ন আছে, যে প্রায় এই কাজটা হয় যে এমন কিছু কিছু ঘটনা যেই বিষয়গুলোকে অ্যাভয়েড করা যায়, মানে বিতর্কগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি চাইলে, একটু কনসিয়াস হলে কিন্তু গল্পগুলো এরকম। কিন্তু এই বিবৃতির কারণে তো মানে আপনি নিজেও বললেন যে স্থিতিশীলতা রাজনীতিতে ফিরেছে। স্থিতিশীলতা আমি বলিনি বিবৃতির কারণে ফিরেছে, আমি বলেছি বৈঠকের কারণে ফিরেছে। বৈঠক আর বিবৃতি এক জিনিস না। আরেকটা প্রশ্ন আছে যে আচ্ছা এই বৈঠকটা তো আপনার মানে দেখেন এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, তাই না? আমার এটাও প্রশ্ন যে কেন এই সময় এসে আপনাকে সশরীরে যে বিএনপির চেয়ারপারসনের, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথা বলতে হবে? কেন এই বৈঠকটার আগে কোনো অডিও ভিজুয়াল যোগাযোগের কোনো আমরা জানি না, মানে জনগণ আমরা জানি না। বিএনপির সিনিয়র নেতাদের সাথে বসা হয়েছে আমরা জানি, কিন্তু এই দলের
চেয়ারপারসন অথবা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কোনো ধরনের রাজনৈতিক আলাপ কেন হলো না, এটাও একটা প্রশ্ন। আগে থেকে কিন্তু জানানো হয়েছে বৈঠক হবে। বৈঠকের কথা বলেন, আমি বলেছি রাজনৈতিক আলাপ। না আপা, এখানে আমি আপনাকে একটা বিষয় বলি। প্রথম হচ্ছে যে জনাব তারেক রহমানের সঙ্গে এই সরকারের যোগাযোগ শুরু থেকেই আছে। সেটা হচ্ছে যে ইভেন আমরা বারবারই যেটা বলছি, পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে প্রতিনিয়তই আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য যোগাযোগ আছেই, কারণ এই গভর্নমেন্টটাই তো পলিটিক্যাল পার্টিগুলির একটা মানে মতৈক্যের আউটকাম। আর আপনি যেটা বলছেন লন্ডনে যে কেন এই প্রশ্নটা আমার এখানে, দিস ইজ আ কোইন্সিডেন্ট একটা মিটিং, বিকজ প্রধান উপদেষ্টা লন্ডনে ভিজিট করছেন। দেখুন, প্রধান উপদেষ্টা লন্ডনে ভিজিট করছেন, আর লন্ডনেই জনাব তারেক রহমান যে এখানকার সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, উনি অবস্থান করছেন। ওনাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ তো হবেই। উনি যদি দেশে থাকতো একাধিক বৈঠক ওনার সঙ্গে হতো প্রধান উপদেষ্টার সঙ্গে। এটা দুর্ভাগ্য যে এতদিনও ওনার সঙ্গে ফিজিক্যালি একটা বৈঠক হওয়ার সুযোগ তৈরি হয়নি, যেটা প্রধান উপদেষ্টা লন্ডন গিয়েছেন বলে সেই সুযোগটা তৈরি হয়েছে। এই সুযোগটা জাতি হিসেবে আমরা কেন নষ্ট করব? যে আপনি এই মুহূর্তে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন আর বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টির নেতৃত্ব যিনি দিচ্ছেন, তাদের যদি একই শহরে যায় দেখা হতো খুব স্বাভাবিক। সো এটা যে ওনার সঙ্গে মানে এজেন্ডা ওয়াজ নট যে বৈঠক করার জন্য প্রধান উপদেষ্টা লন্ডন গেছেন, তাতে নয়, এটা একটা বাই প্রোডাক্ট, এটা একটা আমাদের জন্য ইতিবাচক সৌভাগ্য, এটা পাওয়া গেছে এই সুযোগটা। আমি আপা যদি কথা শেষ করেন, আমি না আমার আরো প্রশ্ন আছে, আপনি বলেন। আমি আপনার কাছে প্রশ্ন করে আপার কথা ধরে যে অগ্রগতি নির্ধারণ কারা করবে, সংস্কার এবং বিচারের অগ্রগতি। আর তিনি আরো একটি বিষয় বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরাপত্তা ইস্যুতে দেশে আসছেন না, এটি বলছেন যে এই নিরাপত্তাটি আপনারা নিশ্চিত করতে পারছেন কিনা বা করছেন কিনা বা করবেন কিনা। নাম্বার ওয়ান, অগ্রগতির বিষয় যেটা বলছেন, যে অগ্রগতি আসলে প্রতিনিয়তই হচ্ছে এবং অতীতের যে কোনো সময়ের তুলনা, অতীতের যে কোনো সময় বলতে আমি আমাদের দায়িত্ব গ্রহণ, সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বলছি যে কোনো সময়ের তুলনায় এগুলি স্পিডি হয়েছে। দুটো কাজই, আপনার সংস্কার বিষয়ক যে সমস্ত মৌলিক সিদ্ধান্তগুলির জায়গা, সেগুলি বেশ ঈদের আগে থেকে আপনি জানেন যে সব দলকে নিয়ে বসে সেকেন্ড রাউন্ডের মিটিং শুরু হয়েছে, সেটা বেশ ভালো গতি পাচ্ছে। আজকেও হচ্ছে সংস্কার কমিশনের সঙ্গে, মতৈক্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক এই মুহূর্তে চলছে। অপরদিকে আপনি যদি বলেন যে বিচারের কাজও তো ভালোই এগোচ্ছে, এটা দেখা যাচ্ছে। অগ্রগতি ভিজিবল, এটা কাজের মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি সামনে আসবে। এটা ঠিক কারা করবে, কিভাবে করবে, এটা তো যার যার কাজটা শেষে করবে। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আপনি এক্সিকিউটিভ অর্ডারের মধ্য দিয়ে হবে, কিছু রাজনৈতিক দল মতৈক্যের ভিত্তিতে স্বাক্ষরের মধ্য দিয়ে হবে, এটা হবে। আর জনাব তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে বলছেন আপনি, জনাব তারেক রহমান আপাও যদি নিরাপত্তাহীনতায় ভোগে, উনি যদি নিরাপত্তা সরকারের কাছে, সরকার নিরাপত্তা দিতে বাধ্য। এখন বিষয় হচ্ছে যে একই সঙ্গে এটাও ট্রু যে এই দেশের আপনি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যদি আপনি দেখেন যে গত 17-18 বছরে সবচেয়ে নির্যাতিত রাজনীতিককে, সে তারেক রহমান, এতে তো কোনো সন্দেহ নেই। উনি তো সিরিয়াস ভিকটিম, উনি সেই 1/11-এর সময় থেকে ভিকটিম। উনি শারীরিকভাবে নির্যাতন হয়েছেন। ওনার ভাই মারা গেছে, তার ভাইয়ের চেহারা পর্যন্ত উনি দেখার সুযোগ পায়নি, কবর দিতে পারেননি। ওনার মা অসুস্থ, সিরিয়াস অসুস্থ ছিল, সে সময় মায়ের পাশে উনি থাকতে পারেননি। এই বাস্তবতা তো আছেই। এখন উনি যদি কোনো কারণে মনে করেন যে উনি এখন আসবেন না, উনি পরে আসবেন, এটা ওনার খুবই পার্সোনাল ইস্যু। উনি যদি এই বিষয়ে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা চান, সরকারের কোনো করণীয় থাকে, সেটা উনি চাইলে সরকারের করণীয়, সেটা সরকার ঠিক করে। এখন পর্যন্ত আমরা ওনার নিরাপত্তা বিষয়ে এখানে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এই ধরনের কোনো কিছু ফর্মালি সরকারের কাছে কোনো জানা নেই। আপা হয়তো কোনো একটা নিউজ পেপারের রেফারেন্স দিয়েছে বা কোথাকার, আমি জানি না, এটা আমারও জানা নেই। তো উনি কেন আসছেন না, এটা বাহিনীর ঘটনা, মানে ওনাকে পয়সা দেওয়া হয়েছিল, এটা জানেন না? এটা হচ্ছে যে কেন উনি আসছেন না, কি এটা তো শোনেন, শেখ হাসিনার তো সবচেয়ে বড় এনিমি সে ছিল, শুধু শেখ হাসিনা। আমি আরো বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারের কথা বলতে পারি, যে অ্যাপারেন্টলি আমাদের কাছে যেগুলি বিভিন্ন মিডিয়া হয়ে বা বিভিন্ন মাধ্যমে আমরা যেগুলি বুঝতে পারি, এটা আমি কোনো সলিড ডেটা বলছি না। শেখ হাসিনার যে বড় শত্রু, সেটা তো শেখ হাসিনার মুখের ভাষায় আমরা 15 বছর ধরে দেখেছি, তাই না? আর বিভিন্ন ইন্টারন্যাশনাল কোয়ার্টারের যে উনি টার্গেট, সেটা হচ্ছে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎকে নেতৃত্ব শূন্য করার জন্য, সেটা তো আমরা দেখতেই পাই, সেটা নানানভাবে। সুতরাং ওনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই রাষ্ট্রের জনগণেরও। সে বিষয়ে আমি মনে করি, আমি বিশ্বাস করি দেশের জনগণ ওনার নিরাপত্তার বিষয় নিয়ে খুবই সচেতন। সরকার তো অফকোর্স সচেতন। উনি নিশ্চয়ই সুইটেবল টাইম দেখে ওনার কখন প্রয়োজন, উনি কখন আসবেন, এটা ওনার একটা, শুধু উনি আর এখন ওনার ব্যক্তি নাই, তো ওনার পলিটিক্যাল পার্টিরও একটা ডিসিশনের ব্যাপার আছে। উনি কখন দেশে ফিরবেন, এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত। জি, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের যে লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরলো কিনা, তিনি বলছেন যে ফিরলো, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমি এখানে বলি একটা বিষয়, এখানে হচ্ছে পলিটিক্সে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা কিন্তু বারবারই আমরা বলছিলাম, আপনাদের এই শোতে এসেও যখন জিজ্ঞেস করছিলেন, আমরা বারবারই বলছিলাম আমরা কোনো পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকারের কোনো অস্থিতিশীল অবস্থা দেখি না।
আমরা বলছিলাম যে মাঠে ঘাটে নানান ধরনের বক্তব্য দেখি যেগুলি নাগরিকদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করে, নাগরিকরা মনে করছে আপনার টকশোর আলোচনার ইস্যু হচ্ছে সেগুলি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পলিটিশিয়ানদের সঙ্গে সরকারের যেই ইনডোর মিটিংগুলি হচ্ছে, যে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কোনো জায়গা দেখি না। সুতরাং আমি এটা বলছি, আপনি পাবলিক পারসেপশনের জায়গা থেকে যেটা তৈরি হয়েছে মাঠের বক্তব্যে, সেখান থেকে আপনি একভাবে মূল্যায়ন করতে পারেন, কিন্তু আমি দেখছি যে আমাদের যে বন্ডিংটা ছিল সেটা আরো শক্তিশালী। এই বৈঠকে রাজনীতিতে প্রভাব বা স্থিতিশীলতা দেখেন কিনা? রাজনীতিতে স্থিতিশীলতা ছিলই। এখানে দেখেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা কি, এখন কি সব পার্টি এক কাজ করবে? জামাত, বিএনপি, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এরা সব কি এক হয়ে যাবে? একাকার তো হবে না। এদের না, তাদের নিজ নিজ রাজনৈতিক বয়ান, এজেন্ডা, আইডিওলজি সবকিছু নিয়ে তারা নিজেরা আলাদা করে কাজ করবে। সবগুলি পার্টি মিলে এখন চেষ্টা করবে বিএনপির ভোট যত কমানো যায়, খুব টার্গেট, সবচেয়ে বেশি ভোট বিএনপির। সো ওরা যদি জিততে হয় বিএনপির ভোটই কমাইতে হবে অন্য পার্টি। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, এটাকে তো আপনি উদ্বেগ উৎকণ্ঠার কোনো জায়গায় দেখতে পারেন। থেকে এসে আবার এই আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর স্নিগ্ধা রেজন আপনার কাছে আসি যে সংস্কারের অগ্রগতি আমরা কতটা দেখছি, এবং লন্ডন বৈঠকের পর কি দেশ কি নির্বাচনমুখী বা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে কি বলে মনে হচ্ছে? দেখুন, এখানে যেটা বিষয় আছে, আমি আবারও বলবো, আমার কাজ হচ্ছে, আমি একজন যেহেতু শিক্ষক, আমি একটা জায়গা থেকে যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যকার, আমি প্রথমেই বলেছি, তাদের একটা ন্যারেটিভস আছে, সেই ন্যারেটিভসে গুরুত্বপূর্ণ ন্যারেটিভের অংশ কিন্তু এই তিনটা জিনিস, কিন্তু জনগণের জন্য একটা ভিন্ন জিনিস আছে। সংস্কারের বিষয়ে আমি ফয়েজ বলেছেন বটে, কিন্তু এগেইন আমি প্রশ্ন করব, আপনি যে সংস্কার করবেন সেই সংস্কার কতটুকু পর্যন্ত এটার অগ্রগতি, এটা নির্ধারণ করার কথা ছিল আমার, নাগরিকদের, আপনার, জনগণের। কিন্তু এখন কথা হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলই তো এই মুহূর্তে আমাদের কাছে নির্বাচিত না, তাই না? কাজে এমন কোনো রাজনৈতিক দল কিন্তু বলতে পারবে না সে জনগণের প্রতিনিধিত্বকারী দল। একদম স্পষ্ট একটা কথা বললাম, কিন্তু যেহেতু কোনো দলই নির্বাচিত নয়, তাহলে কোনো রাজনৈতিক দলই কিন্তু এটা বলতে পারবে না যে তার ভয়েসটা জনগণের ভয়েস। রাজনৈতিক দলগুলো কাদের প্রতিনিধিত্ব করে? রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিত্ব করে, একদম স্পষ্ট বক্তব্য। তাদের যে অনুসারী আছে, তাদের অনেক অনুসারী আছে, কিন্তু আপনি তো বলতে পারবেন না তাদের অনুসারীদের মধ্যে মেজরিটির সংখ্যাটা কি। নির্বাচন ছাড়া কি আপনি এটা বলতে পারবেন? ওরা তো দেশের জনগণ। না, জনগণ তো সবাই আছে, কিন্তু সকল জনগণের তো একই ধরনের মতামত হবে না, হওয়ার কোনো সুযোগও নাই। আপনাকে মেজরিটি পোর্শন অফ জনগণ যে মতামতটা দিবে সেই মতামতটাকে আপনি গ্রহণ করবেন, যে কারণে আমাদের নির্বাচন প্রক্রিয়া। এখন কথা হচ্ছে, যেখানে আপনার কোনো রাজনৈতিক দলই এখন নির্বাচিত নয়, তার মানে হচ্ছে যে সকলের প্রপোজিশন নিয়ে আসবে, আমরা একটা ইলেকশনের দিকে যাব, আমরা একটা ইশতেহার দেখব, নির্বাচনী ইশতেহার, এবং সেটার দিকে আমরা ধাবিত হব। এখন ঘটনা হচ্ছে, আপনি যখন তার সাথে দুটো বিষয় মানে করে জুড়ে দিয়েছেন, যে একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে বিচারিক প্রক্রিয়াটা, কিন্তু তাও আমরা দেখতে পেরেছি। আমি এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিব যে তারা এটা ভিজুয়ালি দেখান, এতে করে আমরা বুঝতে পারি। ইটস এ ভেরি নাইস প্রসেস। কিন্তু সংস্কারের ব্যাপারে আসলে আমরা জানি না যে এটার ক্রাইটেরিয়াটা কি হবে, কতটুকু হবে, এটা একদমই, এবং এটার কোনো মানে নির্ধারণী কোনো মানও আমাদের সামনে নাই, জনগণের সামনে। এটার কোনো কে এটা ঠিক করবে সেটাও আমাদের সামনে নাই। কাজে এইটা আমরা পরিষ্কার না। আরেকটা কথা বলি, একটা কথা আমি একটু ভিন্ন বলতে চাই। আমি একটু বলি আপনাকে, যে এই যে আপনি বলেন যে সংস্কারের অগ্রগতির বা ব্যারোমিটার কারা ঠিক করবে, এটা কারা ঠিক করবে আপনার কাছে কি মনে হয়? এটা ঠিক করার কথা ছিল নির্বাচিত, জনগণের নির্বাচিত যেই সরকার, তার। এখন তো নাই। এক্স্যাক্টলি, সেজন্যই তো আমি এতগুলো প্রশ্ন, এখন যেহেতু না, এই প্রসঙ্গটাই তো আমি বারবারই বলছি, কারা বসবে বা এটা ব্যারোমিটার ঠিক করবে। না, সরকারের সাথে কিন্তু এখানে শুধু রাজনৈতিক দল কেন বসবে? কেন সরকারের সাথে অন্যান্য অ্যাক্টর বসবে না? কেন সিভিল সোসাইটি বসবে না? কেন এখানে আলাদা করে বিচার বিভাগের লোকজন বসবে না? কেন আমি শিক্ষক বসবো না? কেন পলিসি মেকারের অন্যরা বসবে না? আপনি মিডিয়া গণমাধ্যম কমিশন নিয়ে হবে, আপনি কেন বসবেন না? স্টেক হোল্ডার তো অনেক, কে বললো যে স্টেক হোল্ডার শুধুমাত্র। আমি আরেকটা কথা বলে শুধু শেষ করবো, যে দেখেন, একটা কথা ফয়েজ ঠিক বলেছেন, তারেক রহমান ঘটনাচক্রে, আমি শব্দটা আবার ব্যবহার করছি, ঘটনাচক্রে এই মুহূর্তে বাংলাদেশের যে লিডারশিপের জায়গা, হি ইজ এ বিগ হোপ। এটাও সত্য, বহু মানুষ তারেক রহমানকে অ্যাজ এ লিডার হিসেবে দেখতে চাচ্ছেন, কারণ পরিস্থিতিগত কারণে। এই শব্দটা আমি উল্লেখ করতে চাই, সিচুয়েশনটা এরকম তৈরি হয়েছে। সেক্ষেত্রে উনি যতক্ষণ পর্যন্ত দেশে না আসবেন, জনগণ নির্বাচনের ব্যাপারে
মানে মানে সেটা নিশ্চিত হচ্ছে, জনগণ এত বোকা না। মানে উনি আসার পরে জনগণ নিশ্চিত হবে, মনে করবে যে ইয়েস ইলেকশন ইজ দেয়ার, এন্ড দ্যাটস মাই ফাইনাল টেক। ধন্যবাদ। আমি ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে শেষ করি। আমরা আবারও তারেক রহমান নিয়ে কথা হচ্ছিল, লন্ডন বৈঠক নিয়ে কথা হচ্ছিল, কবে তারেক রহমান আসবেন তখনই আসলে জনগণ বুঝবে, দেশের মানুষ বুঝবে যে নির্বাচন হচ্ছে। এটা পারসেপশন, ওনার পারসেপশন। আমরা একটু সেই বৈঠক নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে, যে আসলে সেই বৈঠক আসলে কি কথাগুলো হয়েছিল, যেহেতু একান্ত বৈঠক ছিল, আপনারা যৌথ বিবৃতিও করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তার প্রশ্ন, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানার প্রশ্ন, যে অগ্রগতি, সংস্কারের যে অগ্রগতি, সেই অগ্রগতির নির্ধারণ কারা করবে? আপনারা কি সেই স্টেক হোল্ডারদের সঙ্গে বসছেন কিনা রাজনৈতিক দলের বাইরে? ওকে, নাম্বার ওয়ান হচ্ছে বৈঠকটা দুর্দান্ত, খুব ভালো বৈঠক ছিল, ইতিবাচক বৈঠক ছিল। সেটা আপনারা জয়েন্ট প্রেস কনফারেন্সের রিয়াকশনই দেখেছেন, যে দুপক্ষ থেকে একসঙ্গে বলেছে আমরা খুবই সন্তুষ্ট, অনেকটা কোরাস করে বলেছে জিনিসটা। ওই মিটিং থেকে প্রথম কথা বলি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে দীর্ঘ সময়, প্রায় 1.5 ঘন্টা একান্ত বৈঠক। তো একান্ত বৈঠকে কি হয়েছে তো সব জানা যায় না, আমরা তো আর বৈঠকে ছিলাম না। আমি আপনাকে তো এতটুকু বলতে পারি, বরং এটা বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের সংস্কার বলতে এখানে বাংলাদেশকে ভবিষ্যতে যেন তারেক রহমান কিভাবে দেখতে চান, কিভাবে উনি যদি দায়িত্ব পান কি করতে চান, প্রফেসর ইউনূসের কাছ থেকে উনি কি প্রত্যাশা করেন, বা প্রফেসর ইউনূস ওনার কাছ থেকে কি প্রত্যাশা করেন রাজনৈতিক পরিমণ্ডলে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। খুবই আলোচনার শেষে আমরা ওনাদের দুই নেতাকেই খুবই মানে হাস্যোজ্জ্বল দেখেছি। এ থেকে আমরা ধারণা করতে পারি খুব সুন্দর এবং সাবলীল বৈঠক হয়েছে, এটা যেটা বাংলাদেশের জন্য খুব দরকার ছিল। এগুলো এক। আর একটা হচ্ছে ওই যে সংস্কারের আপা যেটা বলছিলেন, যে ট্রায়ালটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি ইন বাংলাদেশ, যে ট্রায়ালটা হচ্ছে আমরা বাংলাদেশ টেলিভিশনে এটা লাইভ ব্রডকাস্ট করছে একটা পার্টিকুলার মামলার ক্ষেত্রে। একই সঙ্গে সংস্কারের প্যারামিটারটা আমরা কিভাবে বুঝতে পারবো, খুব ভ্যালিড কোশ্চেন। এবং রাজনৈতিক দলের বাইরে কারোর সঙ্গে বসছেন কিনা উনি, যেগুলো অবশ্যই আপনি দেখুন, এখন যেটা হচ্ছে যে যেই সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনগুলির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের যে রিকমেন্ডেশনস, সেটা নিয়ে এখন বৈঠক হচ্ছে জাতীয় মতৈক্য কমিশন। কিন্তু ওই কমিশন যখন কাজ করেছে, তখন ওই সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সঙ্গে বৈঠক করে, সিরিজ অফ বৈঠক করেই কিন্তু এই রিকমেন্ডেশনগুলি দিয়েছে। সেটার আলোকে এখন একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা হচ্ছে। সেই জায়গায় যখন আমরা যে জুলাই চার্টার যেটাকে বলছি, জুলাই সনদ, সেটা যখন আসবে, আপা যেটা বলছিলেন যে হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো আসলে কতটুকু এই সরকারকে দিয়ে আপনারা বাস্তবায়ন করতে চান, কতটুকু নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে, কতটুকু আসলে যুগের পর যুগ চলবে। কোন সংস্কার এমন এক প্রক্রিয়া, এটা কোনো ক্যাপ নেই, এটা ওপেন, এটা ভালোর কোনো শেষ নাই আসলে। হ্যাঁ, সো এটা হচ্ছে বাস্তবতা, যে আশা করি আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই জিনিসটা পরিষ্কার জাতির সামনে চলে আসবে, কি কি ধরনের মৌলিক সংস্কারের জায়গা। আর কিছু জিনিস কি, সংস্কার ইটসেলফ এমন কোনো জিনিস নয় যে এটা আপনার সামনে একটা মাগ রাখা আছে, আপনি দেখে বুঝতে পারবেন এটার নাম সংস্কার, এরকম কিছু। ধরুন আপনি এই যে নিউজ করেছেন দুটি, একটি হচ্ছে যে এবার হজ শুরু হলো, বাংলাদেশ থেকে এতজন হজে গেল। আবার আপনারা গতকালকে নিউজ করেছেন যে ফিরতি হজ ফ্লাইট আসতে শুরু করেছে। এর মাঝখানে কিন্তু প্রতি বছর অনেক ঘটনা ঘটে। আপনাদের একজন রিপোর্টারকে অ্যাসাইন করে রাখতে হয়, যে মানুষ এয়ারপোর্টে বসে কান্নাকাটি করছে, টাকা দিয়ে হজে যেতে পারছে না, সৌদি আরবে গিয়ে মানুষ হোটেল পাচ্ছে না, অব্যবস্থাপনায় হজ যাত্রীরা মারা পর্যন্ত যায়। এবার আপনাদের ওই প্রতিবেদনগুলি করতে হয় নাই, এটা একটা সংস্কার। এখন সব সংস্কার আপনাকে আইলে এনে তো একদম এভাবে দিয়ে দেওয়া যাবে না, এটাকে সংস্কার বলে। এই সিস্টেমেটিক সংস্কারগুলি হচ্ছে প্রায় ইতিমধ্যে 1,500-এর মতো ইস্যুতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বেশ কিছু হয়েছে। আমরা আশা করি আগামী আগস্টের মধ্যে জাতির সামনে এগুলি সব তুলে ধরা হবে, কি কি সংস্কার ইতিমধ্যে করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমেদ এবং ডক্টর স্নিগ্ধার জন্য, আপনাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।